হ্যাঁ, তো আজকেও আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তো এই দুটো ক্লাসের মধ্যে দিয়ে আমরা টেন্স নিয়ে যা প্রবলেম থাকতে পারে তার সমস্ত আমরা কভার করে ফেলার চেষ্টা করেছি। তো চলো দেখি আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, আগের দিন 27 পর্যন্ত করেছিলাম, তো 28 দা কি বলছে, বলছে ইফ আই ওয়াজ ইউ, মানে বলতে চেয়েছে যদি আমি তুমি হতাম। আই উড হ্যাভ টোল্ড, আমি তোমাকে বলতে পারতাম, আই উড হ্যাভ টোল্ড দ্য ডাইরেক্টর, আমি ডাইরেক্টরকে পরিচালককে বলতে পারতাম টু কিপ হিজ মাউথ শাট, তার মুখটা বন্ধ রাখার জন্যে। তাহলে এখান থেকে আমাদেরকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, কল্পনা করে মানে ইম্যাজিন, কল্পনা করে মানে হচ্ছে ইম্যাজিন। তো ইম্যাজিন করে, কল্পনা করে কোনো কিছু হওয়া বোঝালে কল্পনা, তো কল্পনা করে কোনো কিছু হওয়া বললে সবসময় মাথায় রাখবে, কল্পনা করে কোনো কিছু হওয়া বললে ওয়্যার বসবে, সাবজেক্ট যেই থাকুক না কেন, কল্পনা করে কিছু হওয়া বললে ওয়্যার। যদি আমি বলতাম, যদি আমি এরকম বলি যে যদি আমি প্রধানমন্ত্রী হতাম, তাহলে সেক্ষেত্রে কী বলবো, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য PM, প্রাইম মিনিস্টার। যদি আমি আর কি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। যদি আমি একটা বাঘ হতাম, ইফ আই ওয়্যার আ টাইগার। যদি আমি সে হতাম, ইফ আই ওয়্যার হি। যদি আমি তুমি হতাম, তাহলে এখানে কি বলেছে, যদি আমি তুমি হতাম, তাহলে কল্পনা করে হওয়া বলছে, যেটা পসিবল না, তাই তো, যেটা লজিক্যাল না। তাহলে কল্পনা করে কোনো কিছু হওয়া বোঝালে ওয়্যার হবে, আর কল্পনা করে কোনো কিছু থাকা বোঝালে হ্যাড হবে। যদি আমি বলি যে যদি আমার এরকম একটা গাড়ি থাকতো, তাহলে তখন কি বলবো, ইফ আই হ্যাড আ বিউটিফুল কার লাইক দিস। ঠিক আছে, ইফ আই হ্যাড আ বিউটিফুল কার লাইক দিস। তাহলে কল্পনা করে কিছু হওয়া বোঝালে ওয়্যার হবে সাবজেক্টের পরে, সাবজেক্ট যাই থাকুক না কেন। আর যদি কল্পনা করে থাকা বোঝায় তাহলে কিন্তু হ্যাড হবে। অলরাইট, তো এখানে কি হবে, ইফ আই ওয়্যার ইউ, ওয়াজটা উঠে গিয়ে কি হবে, ওয়াজটা উঠে গিয়ে ওয়্যার হবে। তো এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন 29 দাগ। হ্যাঁ, 29 দাগ কী বলছে আমরা একটু দেখে নেব। বলছে আই ওয়ান্ট ইউ টু পিক আপ দ্য বক্স। আই ওয়ান্ট ইউ, আমি চাই তুমি পিক আপ করো। দেখো টুর পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তো আমি বলছি কি, আই ওয়ান্ট ইউ, আমি চাই যে তুমি, আমি চাই তুমি টু পিক আপ দ্য বক্স, তুমি বাক্সটা পিক আপ করো, তোলো, আপ ক্লোথস মানে জামা কাপড় রাখার যে বাক্সটা আছে সেই বাক্সটা তুমি তোলো। তাহলে টুর ভার্ব কিন্তু পিক আপ, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট ইউ টু পিক আপ দ্য বক্স অফ ক্লোথস, জামা কাপড়ের বাক্সটা তুমি তোলো, অ্যান্ড এবং কি করো, এবং সেই বাক্সটা মানে এখনও কিন্তু কাজটা চলছে, কাজটা শেষ হয়নি, ওই বাক্যটা এখনও শেষ হয়নি, এবং কি করো, এবং সেই বাক্যটাকে তুমি রাখো, কিপ ইট। এখানে কেপ্ট আছে, ভালো করে বোঝো। তাহলে টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, টুর পরে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে টুর কাজ এখনও শেষ হয়নি, তুমি বাক্সটা তোলো এবং বাক্সটা রাখো ইন দ্য হল ঘরে। তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তাহলে এখানে যেহেতু কাজ এখনও শেষ হয়নি টুর কাজ, তাহলে কেপটা কিপ হবে। কেপটা কি হবে, কিপ, কারণ টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে হবে কি, আই ওয়ান্ট ইউ টু পিক আপ দ্য বক্স অফ ক্লোথস, জামা কাপড়ের বাক্সটা তুমি তোলো, অ্যান্ড কিপ ইট, কেপ্ট হবে না, কিপ ইট ইন হলে বাক্সটা তুমি রাখো। গেল। এবার যাব হচ্ছে 30 দাগ। তো 30 দাগ কী বলছে আমরা দেখে নেব। 30 দাগ বলছে মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ট্রাইড টু টেল আস, চেষ্টা করেছিল আমাদেরকে বলতে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কি ঘটেছিল, উইথ হিম, তার সাথে, বাট হিজ ওয়ার্ডস, কিন্তু তার কথাগুলো, শব্দগুলো, ওয়্যার নট ক্লিয়ার টু আস, তার কথাগুলো আমাদের কাছে পরিষ্কার ছিল না, আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম না। দেখো বাক্যের মধ্যে বলেছি আমরা যে বাক্যের মধ্যে টেন্সের কি হবে, ব্যালেন্স সেম থাকবে। তাহলে টেন্সটা একটা ব্যালেন্সড ওয়েতে থাকবে, তাই তো। বাক্যের মধ্যে টেন্সের ব্যালেন্স সবসময় সেম থাকবে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্স, তাহলে ব্যালেন্স টেন্সের সেম থাকবে। তাহলে এখানে আমরা দেখব কি আছে, বলছে ইফ মাই ফ্রেন্ড ট্রাইড, চেষ্টা করেছিল, ট্রাইড হচ্ছে পাস্ট টেন্স, V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, টু টেল আস আমাদেরকে বলতে, হোয়াট হ্যাজ দিয়েছে মানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ হিম, তার সঙ্গে কী ঘটেছিল। তাহলে হ্যাজ হ্যাপেন্ড মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি প্রথম ভার্বটা দেখে টেন্স বুঝবো, মানে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স, তাই তো।
বাট হিজ ওয়ার্ডস ওয়্যার, আবার দেখো ওয়্যার রয়েছে মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, তাহলে এই বাক্যটাতে পাস্ট টেন্সের প্রভুত্ব বেশি, তাহলে পুরো বাক্যটা পাস্ট টেন্সে হবে, তাহলে এই হ্যাশটাকে তুলে দিয়ে আমরা কি করব, হ্যাড করব। মাই ফ্রেন্ড ট্রাইড টু টেল আস হোয়াট হ্যাড হ্যাপেন্ড উইথ হিম বাট হিজ ওয়ার্ডস ওয়্যার নট ক্লিয়ার টু আস। গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন মানে হচ্ছে 31 দাগ। হ্যাঁ 31 দাগ কী বলছে দেখো, 31 দাগ বলছে যে 31 দাগ বলছে মাই ওয়াইফ, আমার বউ, গট এভরিথিং রেডি, আমার বউ সব কিছু তৈরি করে ফেলেছিল, ফর অল সবার জন্যে, ফর অল অফ দেম তাদের সবার জন্যে, লং বিফোর দে অ্যারাইভড, লং বিফোর মানে লং বিফোরের মানে কি অনেক আগে, দে অ্যারাইভ তারা যখন পৌঁছেছিল, তাদের পৌঁছানোর আগে অনেক আগে, লং বিফোর মানে অনেক আগে আমার বউ সব কিছু রেডি করে ফেলেছিল, এভরিথিং মানে সব কিছু রেডি করে ফেলেছিল। এবার দেখো আমরা জানি কি অতীতে যখন পাস্ট টেন্সে আমরা জানি কি পাস্ট টেন্সে যদি দুটো কাজ থাকে, একটা কাজ এবং দুটো কাজ থাকে, যে কাজটা আগে হয় দুটো কাজের মধ্যে তুলনামূলক যেটা আগে হবে সেখানে আমাদের হবে হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা কি হবে, সেটা সিম্পল পাস্ট হবে মানে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছিল, তারা অ্যারাইভড, তারা পৌঁছেছিল, আমার বউ সব কিছু রেডি করেছিল, অনেক আগে রেডি করেছিল, তাহলে আমার বউ রেডি করেছিল, এই কাজটা আগে হয়েছে, তাহলে এখানে কি হবে, এখানে মেন ভার্ব দিয়েছে এখানে গট, তাহলে একটা ভার্ব লাগবে হ্যাড, আর গটের থার্ড ফর্ম তো গটই, গেট গট গট, ঠিক আছে, তাহলে হ্যাড গট হবে, হ্যাড প্লাস গট, তাহলে হ্যাড গট। তাহলে আরেকবার দেখে নাও কি বলছে, মাই ওয়াইফ হ্যাড গট হবে, শুধু গটের জায়গায় কি হবে, শুধু যে গটটা আছে এই গটের জায়গায় হবে মাই ওয়াইফ হ্যাড গট, ঠিক আছে, মাই ওয়াইফ হ্যাড গট এভরিথিং রেডি ফর অল অফ দেম লং বিফোর দে অ্যারাইভড। অলরাইট, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 32 দাগ কি বলছে দেখো, 32 দাগ বলছে যে শি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে ছিল, আনটিল নাও এতক্ষণ পর্যন্ত, সুতরাং বা দয়া করে প্লিজ ডোন্ট স্কল্ড হার, স্কল্ড মানে হচ্ছে বকা, স্কল্ড ওয়ার্ড মানে বকা, এখান থেকে স্কল্ডের কয়েকটা সিনোনিম আমরা দেখব। স্কল্ডের সিনোনিম কি, স্কল্ড মানে যদি বকা হয়, স্কল্ড মানে যদি বকা দেওয়া হয়, স্কল্ড বকা, ঠিক আছে, ভার্ব, স্কল্ড কিন্তু ভার্ব, তাহলে সিনোনিম কি হবে, সিনোনিম হবে হচ্ছে রিবিউক, REBUK, রিবিউক। আর কি আছে, রিবিউক আমি বলতে পারি হচ্ছে চাইড, CHIDE, চাইড মানেও কিন্তু বকা। আর কি আছে, রিপ্রিম্যান্ড, সব কটাই কিন্তু পরীক্ষাতে আছে, সব কটা SSCর কোনো না কোনো পরীক্ষাতে এসেছেই। রিপ্রিম্যান্ড, REPRIMAND, রিপ্রিম্যান্ড মানে কিন্তু বকুনি দেওয়া। তাহলে দেখো স্কল্ডের সিনোনিম কি পেলাম, রিবিউক মানে বকা দেওয়া, চাইড মানে বকা দেওয়া, রিপ্রিম্যান্ড মানে বকা দেওয়া, স্কল্ড মানে বকা দেওয়া, সিনোনিম সব এগুলো, ঠিক আছে। তো এখানে যেটা আমাদের বলেছে কি বলেছে, শি ওয়াজ উইথ মি, সে আমার সঙ্গে এতক্ষণ ছিল, আনটিল নাও, সো প্লিজ তাই দয়া করে ডোন্ট স্কল্ড হার, তাকে বকো না, ফর বিং লেট হওয়ার জন্য। এবার দেখো এখানে ভুল কোথায় আছে, ভুলটা হচ্ছে কোনো কাজ যদি দীর্ঘ সময় ধরে হয়, আমরা জানি কি কোনো কাজ যখন একটা লং টাইম, দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলে, দীর্ঘ সময় ধরে যখন কোনো কাজ চলে সেটা প্রেজেন্টে হলে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট, আর যদি অতীতে হয়, হ্যাঁ যদি অতীতে হয় তাহলে বলবো কি পাস্ট পারফেক্ট, তাহলে বর্তমানে হলে প্রেজেন্ট পারফেক্ট, অতীতে হলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, বলতে চাইছে নাও আছে, মানে বলতে চেয়েছে সে এতক্ষণ ধরে আমার কাছে ছিল, মানে অনেক আগে এসেছিল, অনেক আগে আমার কাছে সে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত সে কিন্তু আমার কাছেই ছিল, তাহলে এটা এখনও কাজটা চলছে, তাই তো। তাহলে প্রেজেন্ট পারফেক্টের একটা সেন্স বলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, শুধু প্রেজেন্ট পারফেক্ট নয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, অনেক সময় ধরে কোনো কাজ চলছে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আর অতীতে চলছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অলরাইট, তাহলে এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফরমেশন কি আমাদের, হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, শি একজন হলে হ্যাজ, তাহলে হ্যাজ দেবো, আর কন্টিনিউয়াসের জন্য বিন, আর ভার্বের আইএনজি হবে VING, তাই তো। তাহলে এখানে আমাদের মেন ভার্ব নেই, তাহলে আমরা বিনটাকেই ভার্ব ধরবো, ঠিক আছে। শি হ্যাজ বিন উইথ মি, তাহলে হবে কি ওয়াজটা তুলে দিয়ে কি করব, শি হ্যাজ বিন উইথ মি, সে এতক্ষণ ধরে আমার কাছেই আছে,
আনটিল নাও, এতক্ষণ পর্যন্ত, সো প্লিজ ডোন্ট স্কল্ড হার। দেখো বিন আছে, কিন্তু অনেকের মনে হতে পারে মেন ভার্বের আইএনজি নেই মানে এটা কন্টিনিউয়াস না, কিন্তু এটা কন্টিনিউয়াস, ঠিক আছে। আমরা প্রশ্ন করি না, আমরা কাউকে জিজ্ঞাসা করি তুমি এতক্ষণ কোথায় ছিলে, এতক্ষণ কোথায় ছিলে, আমরা প্রশ্নে কি বলি ইংলিশে, হোয়ার হ্যাভ ইউ বিন, হোয়ার হ্যাভ ইউ বিন, মানে তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে। এবার ধরো আমি বললি, যদি কোনো বাক্য আমরা বলি যে আমি এখানে 3 ঘন্টা ধরে আছি, কি বলবো ইংলিশে, বাক্যটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অনেক সময় ধরে কাজটা চলছে, আমি এখানে 3 ঘন্টা ধরে আছি, তো সেটা কি বলবো, আই হ্যাভ বিন হিয়ার ফর 3 আওয়ার্স। তো ব্যাপারটা কন্টিনিউয়াস টেন্সই হবে, ঠিক আছে। শুধু হ্যাভ বিনের মধ্যে দিয়ে আমরা কন্টিনিউয়াসের সেন্সটা বুঝিয়ে দেবো। তাহলে আই হ্যাভ বিন হিয়ার ফর 3 আওয়ার্স, তাহলে এখানে কি হবে, ওয়াজ উঠে গিয়ে কিন্তু হ্যাজ বিন হবে। আর একবার দেখে নাও ভালো করে, তাহলে কি বলছে, শি এই ওয়াজটা হবে কি, হ্যাজ বিন, ওয়াজটা হবে হচ্ছে হ্যাজ বিন, শি হ্যাজ বিন উইথ মি, আমার সঙ্গে আনটিল নাও। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট বলছে 33 দাগ। হ্যাঁ, নেক্সট 33 দাগ কি বলছে, আই হ্যাভ বিন অ্যাডোরিং, আর আমি তাকে অনেক দিন ধরে অ্যাডোর করি, মানে কি সম্মান করি, ঠিক আছে, একদম তাই। তো কি বলছে, ফর দ্য বিউটি অফ হার আইস, মানে প্রশংসা করি, সম্মান করি, ঠিক আছে, এখানে প্রশংসার কথা বলছে। আমি তাকে সবসময় শ্রদ্ধা করি, প্রশংসা করি, কিসের জন্যে, দ্য বিউটি অফ হার আইস, তার চোখের যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যের জন্য আমি তাকে অ্যাডোর করি, সম্মান করি, প্রশংসা করি, শ্রদ্ধা করি, যাই বলি, ঠিক আছে। তো এখানে দেখো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যে ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু নন প্রোগ্রেসিভ ভার্ব, যেমন আগের ক্লাসেও বলেছিলাম আমি, যে যেমন কি ভার্ব আছে নন প্রোগ্রেসিভ, মানে কি সেই ভার্বগুলো বাক্যের মধ্যে ভার্ব হিসাবে বসলে তাদের কখনোই আইএনজি ফর্মে হবে না। তাহলে নো আছে, হিয়ার HEAR হিয়ার, লিসেন LISTEN, লিসেন লিখছি কেন, হিয়ার, হ্যাঁ, আর কি আছে, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আর কি আছে, রিমেম্বার বলতে পারি, রিমেম্বার, ঠিক আছে। তাহলে কি বলে লিখলাম, নো লিখেছি, হিয়ার, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, লাভ, হেট, ঠিক আছে, অ্যাডোর, এই সমস্ত ওয়ার্ডগুলো কখনো, আর কি আছে সিম, SEEM, সিম, আর কি আছে অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার, এই সমস্ত ওয়ার্ডগুলো বাক্যে যদি ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে এদের সাথে কখনো আইএনজি যুক্ত হবে না, মানে আইএনজি ফর্মে এরা হবে না, কন্টিনিউয়াস ফর্মে হবে না। সেই কারণে বলছে নন প্রোগ্রেসিভ, মানে প্রোগ্রেস থাকবে না এদের, ঠিক আছে। তো নন প্রোগ্রেসিভ ভার্ব, তাহলে এখানে কি হবে দেখো, ভার্বের আইএনজি তো অ্যাডোরিং হবেই না, তাহলে কি হবে, আই হ্যাভ অ্যাডোর্ড বলতে পারো, বা আই অ্যাডোর, একদম সিম্পল। এই বাক্যটাতে হ্যাভ অ্যাডোর্ড না বলে আমি যদি শুধু অ্যাডোর বলি, হ্যাভ বিন অ্যাডোরিং, এইটুকুর পরিবর্তে আমি যদি শুধু অ্যাডোর বলি, আই অ্যাডোর হার, আমি তাকে আর কি শ্রদ্ধা করি, প্রশংসা করি বা সম্মান করি, ফর দ্য বিউটি অফ হার আইস, তার চোখের সৌন্দর্যের জন্য আমি তাকে প্রশংসা করি, ঠিক আছে, শুধু অ্যাডোর হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে, হ্যাঁ, নেক্সট বলছে 34 দাগ কি বলছে দেখো, 34 দাগ বলছে হ্যাড ই কাম ইভেন আ মোমেন্ট আর্লিয়ার, ঠিক আছে। দেখো কোনো বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয়, সেই হ্যাডের মানে কিন্তু হবে যদি, হ্যাড দিয়ে কোনো বাক্য শুরু হলে হ্যাড কিন্তু ইফের কাজ করবে, মানে হ্যাড তো একটা ভার্বের কাজ করবে, হ্যাড তো ভার্বের কাজ করেই, তার সঙ্গে কিন্তু হ্যাডটা ইফের কাজ, মানে ইফ মানে কি যদি, তো হ্যাডের মানে হবে যদি, তো যদি হবে। তো কি বলছে, হ্যাড হি কাম ইভেন আ মোমেন্ট আর্লিয়ার, যদি সে আসতো, ইভেন এমন কি এক মুহূর্ত আগে যদি সে আসতো, তাহলে যদি মানে বুঝতেই পারছি যদি কথাটা আমাদের আনতেই হচ্ছে, তার মানে হ্যাডের কাজ ইফ, যদি হচ্ছে, ঠিক আছে। তো যদি সে এক মুহূর্ত আগে আসতো, হি উড হ্যাভ ফাউন্ড মি দেয়ার, সে আমাকে হয়তো সেখানে পেয়ে, তো বাক্যটা আমাদের নো ইরর। এবার কেন আছে সেটা আমাদেরকে দেখতে হবে, কেন নো ইরর হলো। তো একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি, যদি আমাদের ইফের সাথে, মানে হচ্ছে কন্ডিশনাল বাক্য, তো ইফের সঙ্গে আমাদের হ্যাড প্লাস V3 থাকে, ইফের সাথে হ্যাড প্লাস V3 থাকলে বাক্যের অন্য অংশে, এটা ফার্স্ট পার্ট, তো ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক, যে পার্টে ইফের সঙ্গে হ্যাড V3 থাকবে সেই অংশে কিন্তু ইফের সাথে অন্য অংশে কি হবে, উড হ্যাভ, অন্য অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ, বা কুড হ্যাভ, ঠিক আছে, মাইট হ্যাভ বসবে, মাইট
হ্যাভ বসবে, ঠিক আছে, সেটা হচ্ছে বাক্যের মিনিং অনুযায়ী, ঠিক আছে, উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসবে। তো এখানে কি বলছে দেখো, তাহলে হ্যাড দিয়ে বাক্য শুরু হয়েছে, মানে এখানে তোমাদের মনে হতে পারে ইফ কোথায়, হ্যাড তো আছে এবং এই যে কাম ভার্বের থার্ড ফর্ম রয়েছে, কিন্তু ইফ কোথায়? তো সেই কারণে প্রথমে আমি বলে দিয়েছি হ্যাড দিয়ে বাক্য শুরু হলে হ্যাড হ্যাডের কাজও করবে আবার ইফের কাজও করবে। তাহলে ইফের সাথে হ্যাড প্লাস V3 আছে, হ্যাড প্লাস V3 বাক্যের অন্য অংশে, এইখানে প্রথম বাক্যটা শেষ হচ্ছে, এখান থেকে পরের বাক্যটা শুরু হচ্ছে, তাহলে হি দিয়ে, তাহলে হি উড হ্যাভ রয়েছে, হি উড হ্যাভ, তাহলে দেখতেই পাচ্ছি আমরা হি উড হ্যাভ রয়েছে, তাহলে হি উড হ্যাভ ফাউন্ড, তাহলে উড হ্যাভ, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম ফাউন্ড রয়েছেই, মি দেয়ার, ঠিক আছে। তাহলে সে যদি বাক্যের মিনিং কী বলছে, সে যদি এক মুহূর্ত আগেও আসতো তাহলে সে আমাকে সেখানে খুঁজে পেত। আর এই ধরনের বাক্যগুলোকে আমরা বাংলায় কিভাবে বলবো, আমি যদি একটু ভালো করে পড়াশুনো করতাম, দুটো তাম আসে এই ধরনের বাক্যে অতীতে, আমি যদি একটু ভালো করে পড়াশুনো করতাম তাহলে হয়তো আরও ভালো নাম্বার পেতাম, যদি আমি সেখানে যেতাম তাকে দেখতে পেতাম, যদি আমি খেতাম তাহলে হয়তো আমি অসুস্থ হতাম না, তাম আসবে, ঠিক আছে, না মানে ওটা আর কি নট চলে আসবে একটা। তো এই ধরনের বাক্যগুলো যেখানে দুটো তাম আসবে সেই ধরনের বাক্যগুলোতে আমরা ইফের সাথে হ্যাড প্লাস V3 অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ আমরা ইউজ করবো, উড হ্যাভ, কুড হ্যাভ ইউজ করবো, রাইট। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 35 দাগ। হ্যাঁ, নেক্সট 35 দাগ কি বলছে আমরা একটু দেখে নেবো। 35 দাগ বলছে মেনি অবজারভেশনস ইন্ডিকেট, বলছে অনেক অবজারভেশন মানে হচ্ছে পর্যবেক্ষণ, দেখভাল, এটা ইন্ডিকেট করে, এটা নির্দেশ দেয় দ্যাট যে দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস, বলছে দেখো এখান থেকে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, দ্য নাম্বার অফ কিন্তু একটা ফ্রেজ, দ্য নাম্বার অফ আর একটা আছে কি এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ আর একটা হচ্ছে এ নাম্বার অফ। তাহলে দ্য নাম্বার অফ কিন্তু সবসময় সিঙ্গুলার, দ্য নাম্বার অফ সবসময় হচ্ছে সিঙ্গুলার, মাথায় রাখবে এটা, দ্য নাম্বার অফ সিঙ্গুলার, আর যদি এ নাম্বার অফ থাকে এটা কিন্তু প্লুরাল, এটা মাথায় রাখতেই আমাদের হবে। তাহলে দ্য নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, দা থাকা মানে সিঙ্গুলার, দ্য নাম্বার অফ, আর এ নাম্বার অফ থাকলে সেটা কিন্তু প্লুরাল, অলরাইট। তো এখানে কি বলছে দেখো, বলছে মেনি অবজারভেশনস অনেক দেখভাল, অনেক পর্যবেক্ষণ, ইন্ডিকেট করে, এটা নির্দেশ দেয় দ্যাট যে দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস, তাহলে আমরা জানি অবের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে অবের আগে কি আছে, দ্য নাম্বার, তার মানে সিঙ্গুলার, তাহলে দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস, ড্রাগে আসক্তের সংখ্যা, ইজ, সেই কারণে কিন্তু ইজ রয়েছে, তাহলে ইজ, এবার গ্রিউ, অ্যামিজারের পরে দেখো হয় দুটো ফর্ম বসতে পারে, যে কোনো বি ভার্বের পরে হয় মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, যে কোনো বি ভার্বের মধ্যে কি কি পড়ে আমরা জানি, অ্যামিজার আর ওয়াজ ওয়্যার, তাহলে যে কোনো বি ভার্বের পরে হয় মেন যে ভার্ব থাকবে তার থার্ড ফর্ম বসবে মানে প্যাসিভ, আর তা না হলে ভার্বের আইএনজি বসবে, কখনো সেকেন্ড ফর্ম বসে না, ঠিক আছে, কখনো সেকেন্ড ফর্ম বসবে না। তাহলে যে কোনো বি ভার্বের পরে হয় মেন ভার্বের থার্ড ফর্ম, এটা প্যাসিভের ক্ষেত্রে, এটা যখন বাক্য প্যাসিভ হবে সেই প্যাসিভের ক্ষেত্রে, আর আইএনজি ফর্ম কখন বলবে, যখন বাক্যটা অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখানে আমাদের কি আছে দেখো, এখানে বাক্যটা প্যাসিভ না, আমরা কি বলছি একবার ভালো করে মুছে দিয়ে দেখব। হ্যাঁ, আমরা কি বলছি দেখো, বলছে যে মেনি অবজারভেশনস অনেক পর্যবেক্ষণ, অনেক গবেষণা, এটা ইন্ডিকেট করে নির্দেশ দেয় দ্যাট যে দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টসের নাম্বার, সংখ্যাটা, ড্রাগে আসক্তের সংখ্যা ইজ বাড়ছে, দেখো আমরা মিনিং করলে বুঝতে পারবো। তাহলে অনেক গবেষণা এটা নির্দেশ দেয় যে ড্রাগে আসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে, ডে বাই ডে, দেখো এখানে ডে বাই ডে আছে, ডে বাই ডে মানে দিনের পর দিন কি হবে, বাংলা কি হবে, দিনের পর দিন বাড়ছে, তাহলে বাড়ছে, চলছে, করছে, হচ্ছে, এমন বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বি ভার্বের পরে মেন ভার্বের আইএনজি, তাহলে গ্রিউ এর ফার্স্ট ফর্ম কি গ্রো, তার সঙ্গে আইএনজি হবে গ্রোয়িং, তাহলে হবে ইজ গ্রোয়িং, দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্টস ইজ গ্রোয়িং ডে বাই ডে, অলরাইট। এবার যাবো নেক্সট 36 দাগ কি বলছে দেখো, 36 দাগ বলছে যে নিউজ পেপার্স টোল্ড মানে বলেছিল, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবা, ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স। তো নিউজ পেপার্স টোল্ড আস, নিউজ পেপার আমাদেরকে বলেছিল অ্যাবাউট দ্য ইভেন্ট, সেই ঘটনার সম্পর্কে দ্যাট হ্যাপেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে এখানে বলতে চেয়েছে যে নিউজ পেপার এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ভালো করে মাথায় রাখতে হবে, ইউনিভার্সাল একটা কোনো ট্রুথ হলে, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, যে জিনিসটা আমাদের প্রতিদিন হয়, আমাদের হ্যাবিচুয়াল ট্রুথ মানে প্রতিদিনের প্রত্যাহিক অভ্যেস, হ্যাবিচুয়াল ট্রুথ, ঠিক আছে। এই দুটো বাক্য যেগুলো চিরন্তন সত্য, যেগুলো
অভ্যাসগত সত্য, এই দুটো বাক্য সবসময় কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, কখনো সেকেন্ড ফর্ম হবে না। তাহলে এটা নিউজ পেপার সম্পর্কে, সংবাদপত্র সম্পর্কে একটা চিরন্তন সত্য কথা বলা হয়েছে যে সংবাদপত্র সবসময় আমাদেরকে বলে থাকে, সবসময় বলে। তাহলে সবসময় বললে প্রেজেন্ট টেন্স, তাহলে টেল হবে, টোল্ড হবে না। তাহলে টেল, নিউজ পেপার টেল আস, নিউজ পেপার প্লুরাল রয়েছে সেই কারণে টেলস হবে না, টেল হবে, তাই তো। তাহলে নিউজ পেপারস টেল আস, নিউজ পেপার আমাদেরকে বলে অ্যাবাউট দ্য ইভেন্ট। এখানে একটা ভুল আছে, ইভেন্টটা ইভেন্টস হবে, কেন হবে পরে বলছি। দেখো, নিউজ পেপার টেল আস অ্যাবাউট দ্য ইভেন্টস দ্যাট হ্যাপেন, দ্যাট, তাহলে দেখো দ্যাট কনজাংশন, তাহলে দ্যাটটা সবসময় দ্যাটের আগে যে ওয়ার্ডটা থাকে তাকে ডিফাইন করে। আগে কি ছিল? ইভেন্ট, তাহলে ইভেন্ট কিন্তু সিঙ্গুলার, সেই কারণে দ্যাটটাও সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, হ্যাপেনের সঙ্গে কিন্তু এস নেই, তাহলে দুটো পার্টে ভুল হয়ে যাবে। ভুল আমাদের কি থাকবে? একটা পার্টে। তো সেই কারণে আমরা ইভেন্টটা যদি প্লুরাল করে দিই ইভেন্টস, সংবাদপত্র টেল আস আমাদেরকে বলে অ্যাবাউট দ্য ইভেন্টস, অনেক খবর। ইভেন্ট মানে কি? ইভেন্ট মানে হচ্ছে খবর, তাহলে খবর তো একটা না, অনেক খবর হয়, তাই তো, অনেক ঘটনা হয়, ইভেন্ট মানে ঘটনা, তাহলে অনেক রকমের ঘটনা সম্পর্কে আমাদেরকে বলে দ্যাট হ্যাপেন, যে ঘটনাগুলো ঘটে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, ঠিক আছে। সেই কারণে আমরা ইভেন্টটাকে ইভেন্টস করলাম, কারণ ইভেন্টকে সিঙ্গুলার রাখলে দ্যাটটা সিঙ্গুলার হবে এবং দ্যাটের পরে ভার্বটা কিন্তু এস বাই ইএস হবে, হ্যাপেন্স হবে। তো সেই কারণে আমরা করবো না, আমরা ইভেন্টস করব, কারণ ঘটনা অনেক থাকে সারা পৃথিবী জুড়ে। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে আমরা একটু দেখব। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের 37 দাগ। হ্যাঁ, নেক্সট 37 দাগ কী বলছে দেখো, 37 দাগ বলছে যে হিয়ার ইজ কামিং মাই ফ্রেন্ডস, হিয়ার ইজ কামিং মাই ফ্রেন্ড, মানে বলতে চাইছে যে এই তো আমার বন্ধু আসছে, ঠিক আছে, এই আমার বন্ধু আসছে। সেইড মঞ্জু, মঞ্জু বলেছিল হোয়েন শি ওয়াজ অ্যাংশাস, যখন সে উদ্বিগ্ন ছিল। অ্যাংশাস মানে উদ্বিগ্ন, ঠিক আছে। ধরো এই ধরনের বাক্যগুলো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করব। এই ধরনের বাক্যগুলো কোন ধরনের বাক্যগুলো? ধরো সামনে আমি কাউকে দেখলাম, ঠিক আছে, আমি কারোর জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি এবং হুট করে যখন দেখলাম সে আমার সামনে এসে উপস্থিত হচ্ছে বা আসছে, আমি তাকে আসতে দেখলাম, সে অনেক দূরে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তখন যে বাক্যটা আমরা বলি এই তো রাম আসছে, এই তো শ্যাম আসছে, এই তো আমার বন্ধু আসছে, আমি দেখেছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, যেই আমার সামনে সে উপস্থিত হবে তখন আমরা বলে থাকি না যে এই তো আমার বন্ধু আসছে বা এসে গেছে, সেই বাক্যটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বলবো। তখন কি বলবো? হিয়ার হি কামস, হিয়ার বা দেয়ার হি কামস, হিয়ার হি কামস বা দেয়ার হি কামস, হিয়ার হি কামস। যদি যে ভার্বি আমরা ইউজ করি না কেন সিম্পল প্রেজেন্টে হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্মে। হিয়ার হি কামস বা দেয়ার, আমি হিয়ার না বলে দেয়ারও বলতে পারি, ওই তো সে আসছে, ঠিক আছে, দেয়ার হি কামস বা হিয়ার হি কামস, ঠিক আছে। যেমন ধরো অনেক সময় তোমরা দেখে থাকবে স্টেজের ওপরে কোনো প্রোগ্রাম হলে স্টেজের ওপরে যে হোস্ট থাকে, স্টেজের ওপরে যে হোস্ট থাকে, সেই হোস্ট যখন কারোর কোনো ইন্ট্রোডাকশান দেয়, কোনো একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি এর কথা বলছে, ঠিক আছে, দেখা গেল মনে করো কোনো একজন বিখ্যাত অ্যাক্টর হোক, কোনো একজন প্রমিনেন্ট পার্সোনালিটি হোক, তাকে স্টেজে আমন্ত্রণ করছে এবং সে আসছে, তখনই দেখবে হোস্ট থাকে সে বলে হিয়ার কামস বলে সেই ব্যক্তির নাম বলে, হিয়ার কামস নিউটন, হিয়ার কামস বচ্চন, হিয়ার কামস রাহুল দ্রাবিড়, হিয়ার কামস MS ধোনি, ঠিক আছে। তো সবসময় এই ধরনের বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। হিয়ার বা দেয়ারের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইজ কামিং, তাহলে হবে না, কি হবে? হিয়ার কামস মাই ফ্রেন্ডস সেইড মঞ্জু হোয়েন শি ওয়াজ অ্যাংশাস, মঞ্জু বলেছিল যখন সে উদ্বিগ্ন ছিল। তাহলে এবার যাব হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু দেখে নেব। 38 দাগ। হ্যাঁ, 38 দাগ কী বলছে দেখো, বলছে হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল। ভালো করে খেয়াল করবে, অ্যাডভাইস বানানটা ভার্ব, কিন্তু এখানে অ্যাডভাইস বানান ভার্ব। তাহলে অ্যাডভাইস যখন ভার্ব হবে তখন হবে হচ্ছে ADVISE, মানে উপদেশ দেওয়া। যখন নাউন হবে তখন বানানটা কিন্তু ADVICE হয়ে যাবে, যেমন পরে তুমি পাবে অ্যাডভাইস। দেখো এখানে রয়েছে, দেখো একটা CE আর একটা SE। তাহলে SE থাকলে হচ্ছে ভার্ব আর CE থাকলে নাউন, একটা উপদেশ দেওয়া আর একটা হচ্ছে শুধু উপদেশ। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল, টু ডু করতে, আমাকে করতে উপদেশ দিয়েছিল, অ্যাজ যেমনটা, হি ডিড সে করেছিল, বাট কিন্তু আই ডিড নট পে এনি অ্যাটেনশান, আমি কোনো মনোযোগ দিইনি, টু হিজ অ্যাডভাইস, তার এই উপদেশের প্রতি। এখান থেকে আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাটেনশান, ATTENTION, অ্যাটেনশান
আর কি ওয়ার্ড আছে অ্যাটেন্টিভ, ATTENTIVE, অ্যাটেন্টিভ মনোযোগী, অ্যাটেনশন মানে মনোযোগ। আর ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ IN অমনোযোগী, ATTENTIVE, এই সব কটার পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হবে, ঠিক আছে। তাহলে অ্যাটেনশন টু, অ্যাটেন্টিভ টু, ইনঅ্যাটেন্টিভ টু। লিসেনের পরে তোমরা জানো টু বসে, লিসেন টু, ঠিক আছে। হিড মানে মনোযোগ, HEED, হিড মানে কিন্তু মনোযোগ, তাহলে হিডের পরেও কিন্তু টু বসবে। অলরাইট, তো এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট টু বসবে, মাথায় রাখতে আমাদের হবে। তো এখানে কি বলেছে ভুলটা আমাদের দেখতে হবে। হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল, টু ডু করতে, অ্যাজ হি ডিড যেমনটা সে করেছিল, বাট কিন্তু আই ডিড নট, আমি কোনো পে করিনি, মনোযোগ দেইনি এনি অ্যাটেনশন টু হিজ অ্যাডভাইস। এখানে নো ইডর, পুরো বাক্যটাই টেন্সের ব্যালেন্স ঠিক আছে, কোনো ভুল পাচ্ছি না। অ্যাডভাইস ইডি পাস্ট টেন্স, ডিড পাস্ট টেন্স, এখানে ডিড পাস্ট টেন্স, এখানে নো ইরর, কোনো ভুল নেই। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের 39 দাগ। 39 দাগ কী বলছে আমরা যদি একটু দেখে নিই। বলছে বাই দিস টাইম, এই ওয়ার্ডটা বাই দিস টাইম নেক্সট ইয়ার, এই জিনিসটুকু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। প্রথমের অংশটা বলছে বাই দিস, দেখো বাইয়ের মানে কখনো কি হয়, বাইয়ের মানে কখনো হয় হচ্ছে দ্বারা, বাই মানে দ্বারা। কখন বলবো আমরা, প্যাসিভের ক্ষেত্রে। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই মি, বাঘটাকে মারা হয়েছিল আমার দ্বারা, বাঘটা হত্যা হয়েছিল আমার দ্বারা, তাহলে বাই মানে দ্বারা। আবার বাই মানে কখনো হচ্ছে কি, বাই মানে আবার কখনো হচ্ছে পাশে, বাই মানে কখনো হচ্ছে পাশে। আমি কি বললাম, আই ওয়াজ সিটিং বাই দ্য ওয়াল, আই ওয়াজ সিটিং। তাহলে প্রথম বাক্যটা কি বললাম, প্রথম বাক্যটা ভালো করে খেয়াল করো। দ্য টাইগার, আমি কিন্তু শর্টে শুধু টি লিখছি, আচ্ছা পুরো লিখেছি। দ্য টাইগার ওয়াজ কিল্ড, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই মি, দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই মি। দ্বিতীয় এক্সাম্পল যেখানে পাশে বললাম সেটা কি বলবো, সেটা বলবো যে আই ওয়াজ সিটিং বা আই স্যাট, আমি সিটিং লিখলে বড় হয়ে যাবে, আই স্যাট, আমি বসেছিলাম বাই দ্য ওয়াল, আমি বসেছিলাম দেয়ালের পাশে। তাহলে এখানে বাইরের মানে পাশে, আর এখানে বাইরের মানে কিন্তু দ্বারা, ঠিক আছে। তাহলে বাইরের মানে কখনো দ্বারা হচ্ছে, বাইরের মানে কখনো পাশে হচ্ছে, আর বাইরের মানে আবার কখনো মধ্যে হবে। সেটা কোথায় হবে মধ্যে, মনে করো আমি বললাম যে আমি বাড়ি ফিরবো দুপুরের মধ্যে, আমি বাড়ি ফিরবো দুপুরের মধ্যে। তাহলে এই বাক্যটাকে আমি কি বলবো, এই বাক্যটাকে আমি বলবো যে আই শ্যাল রিটার্ন বা আই উইল রিটার্ন, আমি উইল দিলাম, ধরো আমি জোর করেই বলছি আই উইল রিটার্ন, আমি বাড়ি ফিরবো, আই উইল রিটার্ন, আমি বাড়িতে লিখছি না, আই উইল রিটার্ন, আমি ফিরবো বাই নুন, নুন, দুপুরের মধ্যে বাড়ি ফিরবো। তাহলে এখানে কিন্তু বাইরের মানে মধ্যে, তাহলে কখনো দ্বারা, কখনো পাশে, আবার কখনো মধ্যে। এবারে আমি কোয়েশ্চেনে ফিরে যাব। চলো প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে নেক্সট বাই দিস টাইম নেক্সট ইয়ার, ঠিক করে বলছো, বাই দিস টাইম নেক্সট ইয়ার মানে আগামী বছর অবশ্যই আগামী বছর এই সময়ের মধ্যে হি হ্যাজ হ্যাড সেটেলড হিমসেলফ, সে নিজেকে সেটেল করে নেবে ইন লন্ডন। তাহলে দেখো মানে ভবিষ্যতে কাজ হয়ে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে, তাহলে কোনো কাজ ভবিষ্যতে হয়ে থাকবে মানে শেষ হয়ে থাকবে, এমন বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স আমাদের হবে, ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্টের ফরমেশনটা আমাদের কি হবে, ফিউচার পারফেক্টের ফরমেশন হবে সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, শ্যাল বা উইলের যে কোনো একটা দিতে হবে, তারপরে দেবো কি হ্যাভ, তারপরে দেবো হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মেন ভার্বের থার্ড ফর্ম। ফিউচার পারফেক্ট, আমি কাজটা শেষ করে থাকবো, আই শ্যাল হ্যাভ, আয়ের পরে শ্যাল বসে, তাহলে আই শ্যাল হ্যাভ, শেষ করে থাকা, শেষ করা, কমপ্লিটেড কাজটা, দ্য ওয়ার্ক, তাহলে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক। আমি লিখে থাকবো বা আমি লেখা শেষ করে থাকবো, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি, গল্পটা আমি লিখে থাকবো। তাহলে এরকম ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে বললেই সেটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট ফরমেশন, শ্যাল হ্যাভ উইল, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এখানে কি হবে দেখে নাও একবার, হ্যাঁ তো এখানে কি হবে একটু ভালো করে দেখে নাও। এখানে বলছে যে বাই দিস টাইম নেক্সট ইয়ার, তাহলে তাহলে এখানে উইল হ্যাড হবে না, বুঝতে পারছো, হ্যাজ হ্যাড হবে না, হবে কি ভবিষ্যৎকাল, তাহলে উইল একটা হ্যাভ, উইল হ্যাভ সেটেলড, ঠিক আছে, হি উইল হ্যাভ সেটেলড হিমসেলফ, সে নিজেকে সেটেল করে থাকবে ইন লন্ডনে। অলরাইট, এবার যাবো হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো 40 দাগ। নেক্সট কোয়েশ্চেন বলছে
40 দাগ কী বলছে আমরা দেখবো। বলছে ইট ইজ অ্যাবাউট টাইম। দেখো ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, মানে এটাই হচ্ছে সময়। এই তিনটে ফ্রেজের মানেই হচ্ছে সময়, এটাই সঠিক সময়। কি সেটা হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, আর কি আছে ইট ইজ অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম আর ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এই তিনটে ফ্রেজের মানেই হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই সময় বা এটাই সঠিক সময়। এবার এখানে মাথায় রাখার জিনিসটা কি আমাদের, এই তিনটে ফ্রেজের পরে সবসময় সিম্পল পাস্ট টেন্স হবে, ভার্বের সেকেন্ড ফর্ম। অলরাইট, এটাই হচ্ছে নিয়ম। তো এবার চলো নেক্সট কি বলছে, এখানে ভুল কোথায় আছে দেখো আমরা দেখে নিই, এই অনুযায়ী ভুল আছে কিনা। তো এখানে কি বলছে, এখানে বলছে ইট ইজ অ্যাবাউট টাইম, এটাই সঠিক সময়, যে ইউ তাহলে হ্যাভ টেকেন, তাহলে ভুল হয়ে গেল। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে টেকের সেকেন্ড ফর্ম কী হবে, টুক। তাহলে আমরা বললাম এই সমস্ত ফ্রেজের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হয় তাহলে টুক হবে, মেন ভার্ব টুক টেকেন। তাহলে ইট ইজ অ্যাবাউট টাইম ইউ টুক ইউর চিলড্রেন টু স্কুল, এটাই সঠিক সময় যে তুমি তোমার চিলড্রেনদেরকে স্কুলে নিয়ে যাও। তাহলে এবার যাবো নেক্সট 41 দাগ কী বলছে দেখো, 41 দাগ, হ্যাঁ 41 দাগ কী বলছে আমরা যদি একটু দেখি, 41 দাগ, হ্যাঁ 41 দাগে আমরা যাবো। 41 দাগ বলছে আই হ্যাড হোপড, আমি আশা করেছিলাম, দ্যাট আই উড সি ইউ, আমি তোমাকে দেখবো, দ্য আদার ডে, ওই দিন বা অন্য দিন, বাট আনফর্চুনেটলি আই ফেল ইল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। দেখো কোনো সমস্যা নেই, তাহলে এখানে পাস্ট টেন্স রয়েছে, আমি আশা করেছিলাম আমি করব, তাহলে ভালো করে বোঝো, আমি আশা করেছিলাম পাস্ট টেন্সে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে উড হয়, কুড হয়, তাহলে এখানে উড রয়েছে। অতীতকালে একটা জিনিস মাথায় রাখবে, অতীতকালে কোনো ঘটনা বর্ণনা করতে গিয়ে যদি কোনো কাজ ভবিষ্যৎ মনে হয়, ভবিষ্যৎ, যেমন আমি বলে দিচ্ছি এক্সাম্পল দিলে বুঝতে পারবে, তাহলে অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে তোমার যে সেন্টেন্সটায় ভবিষ্যৎকাল আসবে সেই সেন্টেন্সে উড বা কুড হবে। কি হবে, উড বা কুড। যেমন ধরো আমি বললাম আমি তাকে বলেছিলাম তুমি যাবে, আমি তাকে বলেছিলাম তুমি যাবে, আমি তাকে বলেছিলাম তুমি যাবে, তাহলে কি ভালো করে বোঝো, আমি তাকে বলেছিলাম আই টোল্ড, বলেছিলাম কি হবে আই টোল্ড, আমি তাকে বলেছিলাম তাহলে আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম যে তুমি যাবে, দ্যাট তুমি যাবে, ভালো করে বোঝো, যাবে, যায়নি কিন্তু যাবে, ভবিষ্যৎকাল, তাহলে দ্যাট তুমি যাবে, দ্যাট, এবার দ্যাটের পরে আমি তুমি বলতে আমি তাকে বলেছিলাম হিম মানে ছেলে, তাহলে হি করবো, ন্যারেশন হি, আই টোল্ড হিম দ্যাট হি, তুমি যাবে, তাহলে উড, হি উড গো, ঠিক আছে। তাহলে আই টোল্ড হিম দ্যাট হি উড গো, তাহলে আমি কিন্তু উইল লিখিনি বা শ্যাল লিখিনি, উড লিখেছি। তার মানে এখান থেকে বুঝতে পারলাম অতীতকালের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে আমাদের উড হবে বা কুড হবে, পারা বললে কুড, আর এমনি নর্মাল হবে বা ভবিষ্যৎকাল বললে আমরা উড ইউজ করবো, উড বা কুড। অলরাইট, তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে উডই লিখেছে, একবার ভালো করে পরিষ্কার ক্লিয়ারলি আমরা একটু দেখে নেবো, এখানটায় জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। তো কি বলছে, আই হ্যাড হোপড, আমি আশা করেছিলাম, দ্যাট আই উড সি, আমি দেখবো, ইউ তোমাকে, দ্য আদার ডে, ওই দিন, বাট আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে আই ফেল ইল, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তাহলে এখানে কোনো ভুল নেই, এখানে হবে হচ্ছে নো ইরর, কোনো ভুল না পেলে আমরা কি করব, নো ইরর করে দেব। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, 41 হয়ে গেল, এবার যাবো হচ্ছে 42 দাগ কি বলছে আমরা দেখে নেব, ঠিক আছে। আজকে 50 পর্যন্ত করব, আগের দিন হ্যাঁ 27 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 28 দাগ থেকে শুরু করেছি, তো শেষ করব। কি বলছে দেখো, বলছে যে 42 দাগ বলছে দ্য থিফ ওয়াজ কট, চোরটাকে ধরা হয়েছিল, আফটার হি হ্যাজ ডিসপোজড অফ, এখানে ডিসপোজ অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, দ্য স্টোলেন গুডস মানে বলতে চেয়েছে চোরটাকে ধরে ফেলা হয়েছিল, আফটার মানে পরে, কিসের পরে, হি হ্যাজ ডিসপোজড অফ দ্য স্টোলেন গুডস, সে সেই যে চুরি করা জিনিসপত্রগুলো সরিয়ে দিয়েছিল, ডিসপোজ অফ, আচ্ছা এটা দেখে নাও, ডিসপোজ পিওএসি, ডিসপোজ অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে ডিসপোজ অফ এর মানে হচ্ছে গেট রিড অফ, গেট রিড অফ, ঠিক আছে, গেট রিড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, কোনো কিছু ফেলে দেওয়া, কোনো কিছু সরিয়ে দেওয়া, ঠিক আছে। সে চুরি করা জিনিসগুলো যখন সরিয়ে দিয়েছিল, হ্যাঁ তারপরে তাকে ধরা হয়েছিল, তাহলে এখানে ভুল হচ্ছে, ডিসপোজ অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব এবং ডিসপোজের পরে অফ বসে, অব না, অব মানে ও এফ, অব, এখানে দেখো ও এফ আছে, ও ডাবল এফ হবে, ও ডাবল এফ, এটা একটা
আর কি সিম্পল মিস্টেক, সিলি মিস্টেক। তো চলো কি বলছে, সিম্পল মিস্টেক না মানে ইম্পর্টেন্ট মিস্টেক, কিন্তু আমরা নজরে আমাদের আসবে না হুট করে, তো ভালো করে দেখতে হবে এগুলো, ঠিক আছে। তো দ্য থিফ ওয়াজ কট, চোরটাকে ধরা হয়েছিল আফটার হি ডিসপোজড অফ দ্য স্টোলেন গুডস, চুরি করার মাল সে আর কি ফেলে দেওয়ার পর তাকে ধরা হয়েছিল, বা সরিয়ে দেওয়ার পর তাকে ধরা হয়েছিল, তাহলে ও ডাবল এফ। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে কি 43 দাগ, হ্যাঁ 43 কি বলছে দেখো, বলছে সুষমা অ্যারাইভড হিয়ার, সুষমা এসেছিল এখানে, এবং আসার পরে সে কী করেছিল, ডিড অল দ্য প্রিপারেশান, সমস্ত প্রিপারেশান প্রস্তুতি সে নিয়েছিল, অ্যান্ড দেন এবং তারপর হ্যাজ কল্ড অন, কল অন মানে কি, কলার মানে ভিজিট, কলন মানে কি, কলন মানে ভিজিট বা মিট বলতে পারো, ঠিক আছে, কলার মানে ভিজিট ওয়ান অফ আর ইন্টিমেট ফ্রেন্ডস, ঠিক আছে। কল অন মানে মিট, এখানে কল অন মানে মিট নাও, দেখা করেছিল, কল অন মানে ভিজিট বা মিট বলতে পারো, মিট। এবং তাহলে কি হচ্ছে, সুষমা অ্যারাইভড পাস্ট টেন্স, এখানে এসেছিল ডিড পাস্ট টেন্স V2, তাহলে এটা V2 এটা V2, টেন্সের ব্যালেন্স ঠিক আছে, ঠিক আছে, তাহলে টেন্সের ব্যালেন্স সেম আছে। তাহলে সুষমা অ্যারাইভড হিয়ার, ডিড অল দ্য প্রিপারেশন, সমস্ত প্রস্তুতি সে নিয়েছিল, অ্যান্ড দেন, তাহলে হ্যাশটা কেন রাখবো, হ্যাশটা রাখার দরকার নেই, হ্যাশ প্রেজেন্ট টেন্স, তাহলে শুধু কল করবো, সিম্পল পাস্টে যখন বাক্যটা চলছে আমরা সিম্পল পাস্টেই বাক্যটাকে রাখবো, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, ঠিক আছে। তাহলে ডিড অল দ্য প্রিপারেশন অ্যান্ড দেন কল্ড অন ওয়ান অব হার ইন্টিমেট ফ্রেন্ডস, তার অন্তরঙ্গ বন্ধুদের মধ্যে একজনের সঙ্গে সে দেখা করেছিল, সাক্ষাৎ করেছিল, হ্যাজ বাদ দিয়ে শুধু কল্ড। এবার যাবো নেক্সট। বাক্যে টেন্সের ব্যালেন্স আমাদেরকে সেম রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, 44 দাগ, নেক্সট 44 দাগ বলছে আই কুড নট রিকল, আমার কুড নট রিকল মানে অনুসরণ করা, মনে করা, তাহলে আমি মনে করতে পারিনি হোয়াট শি হ্যাজ টোল্ড, দেখো কুড কিন্তু পাস্ট টেন্সে ইউজ করবো, আমরা কুড পাস্ট টেন্সে ইউজ করি, এখানে আবার হ্যাজ প্রেজেন্ট টেন্সে বলছি, ঠিক আছে। পুরো বাক্যটা আবার পড়ে দেখি চলো, তাহলে আই কুড নট রিকল, আমি মনে করতে পারিনি, হোয়াট শি হ্যাজ টোল্ড মি অ্যাবাউট হার কনসার্ন, তার যে উদ্বেগ চিন্তা, সেই চিন্তা সম্পর্কে আমাকে কি বলেছিল সেটা আমি মনে করতে পারিনি, কার সম্পর্কে, উইথ মতি, ঠিক আছে, ইজ কনসার্ন উইথ মতি, মতি সম্পর্কে তার যে আর কি উদ্বেগ, তার যে চিন্তা, সেই চিন্তা সম্পর্কে কি বলেছিল সেটা আমি কুড নট রিকল, অনুসরণ করতে পারিনি। তাহলে বাক্যটার মধ্যে টেন্স কি, সিম্পল পাস্ট, তাই তো, তাহলে সিম্পল পাস্ট টেন্স বাক্যটা বুঝতেই পারছি, তাহলে কুড, তাহলে এইটাকে সিম্পল পাস্ট করতে গেলে হ্যাশটাকে হ্যাড করতে হবে, হ্যাড, আই কুড নট রিকল হোয়াট শি হ্যাড টোল্ড মি, ঠিক আছে, তাহলে এটাকে হ্যাড করে দিলাম আমরা, তাহলে হ্যাজটাকে হ্যাড করলে একদম পারফেক্ট হয়ে গেল, আই কুড নট রিকল হোয়াট শি হ্যাড টোল্ড মি অ্যাবাউট হার কনসার্ন উইথ মতি। এবার দেখো এটা আমি সিম্পল পাস্ট বললাম, মানে পাস্ট টেন্স অ্যাকচুয়ালি, এবার এখানে হ্যাড V3, তোমাদের অনেকের মনে হতে পারে সিম্পল পাস্ট কেন বললাম, সিম্পল পাস্ট অবশ্যই না, এটা ব্যাপারটা হচ্ছে কুডটা সিম্পল পাস্ট আর পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখো দুটো কাজ আমরা জানি কি, পাস্ট টেন্সে একটু আগে আলোচনা করলাম, পাস্ট টেন্সের দুটো কাজ হলে যেটা প্রথমে হয় সেটা হ্যাড V3, পরেরটা সিম্পল পাস্ট, তাই তো। তাহলে আগে কোনটা হয়েছিল, সে আমাকে কিছু একটা বলেছিল, সেটা আমি পরে অনুসরণ করতে পারিনি, পরে মনে করতে পারিনি, তাহলে আগে বলা কাজটা হয়েছিল, সেই কারণে হ্যাড প্লাস V3, আর পরে আমি মনে করতে পারিনি, সেটা সিম্পল পাস্ট, কুড নট, ঠিক আছে, তো পাস্ট পারফেক্ট। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 45 দাগ, হ্যাঁ 45 দাগ কী বলছে আমরা একটু দেখে নেবো। 45 দাগ বলছে দ্যাট 2 and 2 always made 4 cannot be doubted, বলছে দ্যাট যে 2 আর 2 যে 4 হয়, এই বিষয়টা কে কখনোই সন্দেহ করা যাবে না, এটা হচ্ছে সন্দেহের অতীত একটা জিনিস, ঠিক আছে। তাই বলছে এবার দেখো এই জিনিসগুলো 2 আর 2 যোগ করলে 4 হবে, 3 আর 3 যোগ করলে 6 হবে, 4 আর 4 যোগ করলে 8 হবে, এগুলো কি ইউনিভার্সাল একটা জিনিস, ইউনিভার্সাল মানে চিরন্তন সত্য, এটা ইউনিভার্সাল। আর ইউনিভার্সাল ট্রুথ একটু আগে বললাম, ইউনিভার্সাল কোনো কিছু ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, সিম্পল প্রেজেন্টে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। তাহলে এখানে মেড দিয়েছে, মেড ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভুল আছে, এটা হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে মেডটা মেক হবে, মেক। আর সবসময় মাথায় রাখবে যে এরকম যদি 2 আর 2 থাকে, 3 আর 3 থাকে, 4 আর 4 থাকে, সেটা কিন্তু সিঙ্গুলার হবে, সেটা কি হবে, সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার এবং থার্ড পারসন, ভার্বের প্রথম ফর্ম হচ্ছে মেক, মেকের সঙ্গে এস যুক্ত হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস, যেমন হি গো বলি না, হি গোস বলি, রাম ইট বলি না, রাম ইটস বলি, সে বই পড়ে, হি রিড বলবো না, হি রিডস বলবো, ঠিক সেরকম 2 and 2 অলওয়েজ মেক বলবো না, মেক্স বলবো, ঠিক আছে, মেক্স। এবার যাব
নেক্সট কি বলছে দেখো 46 দাগ যদি আমরা একটু যাই, 46 দাগে কি বলছে, নো বডি নোজ। দেখো নো বডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের প্রথম ফর্ম এসছে, নো দেয়নি কিন্তু নোজ, তার মানে কেউ জানে না। পারফেক্ট, এখানে সাবজেক্ট ভার্বের। দেখো আমি একটা ক্লাস আনবো তোমাদেরকে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব যে এগ্রিমেন্ট, একটা ক্লাস করব আমরা, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস সাবজেক্ট আর ভার্বের মধ্যে এগ্রিমেন্ট, AGREEMENT, এগ্রিমেন্ট মানে কোন সাবজেক্টের সঙ্গে কোন ভার্ব বসে, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে একটা ক্লাস আমরা খুব শীঘ্রই আনবো। ওকে, এবার যাবো হচ্ছে নেক্সট। তো এই কোয়েশ্চেনটা কি বলেছে একটু আমরা দেখে নিই। এই কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে নোবডি নোজ, কেউ জানে না, হোয়েন ডেথ উইল নক অ্যাট হিজ ডোর। নকের পরে কিন্তু আমাদের অ্যাড বসে, ঠিক আছে। তাই বলছে কেউ জানে না কখন মৃত্যু তার দরজায় এসে কড়া নাড়বে, ঠক ঠক করবে। তো এখানে যে ভুলটা আছে সেই ভুলটা বলেছিলাম আগের দিনই বলেছিলাম, যে কন্ডিশনাল বাক্যে যখন কনজাংশন হিসেবে হোয়েন থাকবে, টিল থাকবে, আর কি থাকবে, আনটিল, ঠিক আছে, টিল আনটিল, হোয়েন, আর কি আছে, ইফ, আর কি আছে, অ্যাজ সুন অ্যাজ, এই সমস্ত কনজাংশনগুলো থাকলে এদের পরে, মানে এই যে কনজাংশনগুলো আমরা করলাম এদের পরে কোনোদিনই শ্যাল উইল হবে না, শ্যাল বা উইল বসবে না, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো কি বলেছে দেখো, নোবডি নোজ, কেউ জানে না, হোয়েন ডেথ উইল, হোয়েন আছে হোয়েন, তাহলে হোয়েনের পরে কোনো সময় শ্যাল উইল হবে না। হোয়েন, ইফ, টিল আনটিল, আফটার বিফোরটা আমি এখানে লিখিনি, তোমরা লিখে নেবে, আফটার বিফোর, BEFORE। তাহলে কি কি আছে ওয়ার্ড, অ্যাজ সুন অ্যাজ, ইফ, হোয়েন, টিল আনটিল, আফটার বিফোর, এদের পর কোনো দিন শ্যাল উইল বসবে না, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এখানে কি হবে দেখো, তাহলে নোবডি নোজ, কেউ জানে না, হোয়েন ডেথ, উইলটা হবে না, শুধু মক, ডেথ যেহেতু দেখো ডেথ সাবজেক্ট, ডেথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস, তাহলে এখানে মক্স দেবো, হোয়েন ডেথ মক্স অ্যাট হিজ ডোর। অলরাইট, তাহলে এবার যাবো হচ্ছে নেক্সট 47 দাগ কি বলেছে দেখো, 47 দাগ, হ্যাঁ 47 দাগ, 47 দাগে যাবো। 47 দাগ কি বলছে দেখো, 47 দাগ বলছে দীপু হোপস টু বিকাম অ্যান অফিসার, বলছে দীপু হোপস টু বিকাম অ্যান অফিসার, দীপু আশা করে যে সে একজন অফিসার হবে। আবার দেখো আফটারের পরে আবার শ্যাল উইল রয়েছে, তাহলে শ্যাল উইলটা হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স। দীপু হোপস টু বিকাম অ্যান অফিসার, দীপু আশা করে যে একজন অফিসার হবে। আফটার শি কমপ্লিট, তাহলে উইলটা যদি না হয়, আফটার বিফোরের পরে শ্যাল উইল হবে না, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস, কমপ্লিটস হবে। তাহলে আফটার হি কমপ্লিটস হিজ হায়ার এডুকেশন। এবার যাব নেক্সট 48 দাগ। 48 দাগ কি বলেছে দেখো, 48 দাগ বলছে যে মিনু অ্যালং উইথ হার প্যারেন্টস, মিনু তার বাবা মায়ের সাথে, মিনু বাবা মাকে সাথে করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। মিনু অ্যালং উইথ হার প্যারেন্টস, মিনু তার বাবা মার সাথে, ইজ গোয়িং টু মুম্বাই যাচ্ছে, টু নাইট আজকে, বিকজ কারণ, হার এল্ডেস্ট ব্রাদার ইজ ইল দেয়ার, তার বড় ভাই সেখানে অসুস্থ। বাক্যের মধ্যে কোথাও ভুল খুঁজে পাচ্ছি না। মিনু অ্যালং উইথ হার প্যারেন্টস ইজ গোয়িং টু মুম্বাই টু নাইট, আজকে যাচ্ছে বা আজকে যাবে, বিকজ কারণ, হার এল্ডেস্ট ব্রাদার তার বড় ভাই ইজ ইল দেয়ার, কোনো বাক্যের মধ্যে ভুল নেই, এখানে ইজ প্রেজেন্ট টেন্স, এখানে ইজ প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস যেটা জানার, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাবজেক্ট। যখন আমরা জানি যে কোনো প্রিপোজিশন সাবজেক্টের সঙ্গে যদি প্রিপোজিশন থাকে, সাবজেক্টের সঙ্গে, যেমন অন অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ, এরকম থাকে না, যেমন এখানে রয়েছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম, মিনু অ্যালং উইথ হার প্যারেন্টস, এইরকম যদি থাকে সাবজেক্টের সঙ্গে যদি প্রিপোজিশন, TION, তো আমরা জানি সাবজেক্টের সঙ্গে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, মানে প্রিপোজিশনের পরেও তো একটা ওয়ার্ড থাকে, প্রিপোজিশনের আগেও ওয়ার্ড থাকে, তো সবসময় প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে। এইবার আর একটা জিনিস, সেটা হচ্ছে উইথ, এটা মাথায় রাখবে, উইথ ও প্রিপোজিশন, উইথ, অ্যালং উইথ, ALONG, এগুলো আলাদা করে মনে রাখবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, তাহলে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ থাকলেও কিন্তু আগেরটা সাবজেক্ট হবে। এই সমস্ত ফ্রেজগুলোর আগে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা কিন্তু সাবজেক্ট হবে। তাহলে এখানে কি আছে, মিনু অ্যালং উইথ আছে, অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথের পরে আছে দেখো হার প্যারেন্টস, আর অ্যালং উইথের আগে আছে মিনু, সাবজেক্ট হবে মিনু, একজন, সেই কারণে দেখো ইজ করেছি।
তাহলে হিসাব মতো যদি হার প্যারেন্ট সাবজেক্ট হয় তাহলে কিন্তু এখানে আর হওয়ার কথা, আর হবে না, কারণ কি অ্যালং উইথের আগেরটা সাবজেক্ট হয় মিনু, তাহলে মিনু একজন, তাহলে ইজ। এবার বিষয়টা হচ্ছে এই বাক্যটায় কোনো ভুল নেই, নো ইরর। এবার যাবো নেক্সট 49 দাগ কী বলছে দেখো, 49 দাগ বলছে যে 49 আর 50 আমরা করব। হ্যাঁ 49 বলছে মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা সেই তুমি আমাকে বলেছিল হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কখন এসো। দেখো এটা হচ্ছে একটা ন্যারেশান, তাই তো, এটা ডাইরেক্ট ফর্মে আছে, এটাকে আমাদেরকে ইনডাইরেক্ট করতে হয় আর কি। মাঝে মাঝে আমাদের যখন ন্যারেশনের কোয়েশ্চেন দেয়, ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচের কোয়েশ্চেন দেয়, তখন আমাদেরকে ডাইরেক্ট স্পিচ থাকলে এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হয়, মানে এই কমা ইনভার্টেড কমা তুলে নতুন একটা আর কি ইনডাইরেক্ট ফর্মে নিয়ে যেতে হয়। তো এখানে কি বলছে, মাই ফ্রেন্ডস এই তুমি, আমার বন্ধু আমাকে বলেছিল হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার। হোয়েন হ্যাভ আর কাম মানে কি, হ্যাভ কাম মানে এসেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ কাম মানে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন, ঠিক আছে। তো হ্যাঁ, আর টেন্স নিয়ে যদি কোনো প্রবলেম হয়, আমি একটা টেন্স নিয়ে ভিডিও করেছি অলরেডি, তো তোমরা সেই ক্লাসটা ভালো করে মন দিয়ে দেখে নেবে। তো কি বলেছে দেখো, তাহলে হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কখন এসেছো। তাহলে আমি যখন কাউকে জিজ্ঞেস করব, সেটা আমার বন্ধু হোক, কোনো আত্মীয় স্বজন হোক, আমি জিজ্ঞেস করতেই পারি, দুটো টেন্স আমি ইউজ করতে পারি। আমি বলতেই পারি তুমি কখন এসেছো, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমি বলতে পারি তুমি কখন এসেছিলে, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল V2 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই দুটোর যে কোনো একটা বলতে পারি, যেটা এখানে আছে এটাও ঠিক আছে, আমি বলতেই পারি তুমি কখন এসেছো। মাই ফ্রেন্ড সেইড টু মি, আমার বন্ধু আমাকে বলেছিল হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কখন এখানে এসেছো, এটাও বলতে পারি। আর যদি সিম্পল পাস্টে এই কোয়েশ্চেনটাকে আমি করতে চাই, তাহলে হবে হোয়েন ডিড ইউ কাম হিয়ার, ঠিক আছে। হিয়ার লেখার জায়গা নেই, হোয়েন ডিড ইউ কাম হিয়ার, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে দুটোই সঠিক। এবার প্রশ্নটা হচ্ছে কোনটা অ্যাকচুয়ালি নেবে, ঠিক আছে। অপশানে দেখা গেলো ডিডও থাকলো, হ্যাভও থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে এটা পুরোপুরি এক্সামিনারদের ওপরে ডিপেন্ড করবে কোনটা সঠিক নেবে। দুটোই সঠিক, আমরা নর্মালি যেটা বলবো সেটাই তো করব। আমরা বলি তুমি কখন এসেছো এবং কখন এসেছিলে, দুটোই সঠিক হবে। এবার এটা পুরোপুরি ডিপেন্ড করবে সেই বোর্ডের যে আর কি বোর্ড থাকবে, সেই বোর্ড কোন আনসারটা নেবে, দুটোই হতে পারে, ঠিক আছে। অলরাইট, তো এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। নেক্সট কি বলছে, এবার যাই হচ্ছে নেক্সট মানে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো 50 দাগ বলছে হি উড নট হ্যাভ ডান অল দিস, করতে পারতো না। তাহলে উড নট হ্যাভ ডান, আমার সেই তাম দুটো চলে এসেছে। তাম একটু আগে আলোচনা করলাম, তাম হলে ইফের সাথের অংশে, যখন বললাম আমি আরেকটু যদি বেশি পড়তাম তাহলে আমি পাস করতাম, আরেকটু বেশি পড়তাম ভালো মার্ক পেতাম, আরেকটু ভালো করে খেললে আর একটা গোল করতে পারতাম। তাহলে এই তাম আসলে বলেছিলাম, একটু আগে বললাম, অতীতকালে দুটো কাজ যদি এরকম তাম আসে, তাহলে ইফের সঙ্গে হ্যাড প্লাস V3, আর অন্য অংশে কি হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বলেছিলাম, আমি একটু আগে আলোচনা করলাম। অন্য অংশে উড হ্যাভ পেয়ে যাব, আর কি পাবো কুড হ্যাভ, আর কি মাইট হ্যাভ বসাতে আমরা পারি, মাইট তার সঙ্গে হ্যাভ, ঠিক আছে, এগুলো বসাতে পারবো। তাহলে এখানে কি আছে ব্যাপারটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে। তো নেক্সট কি বলছে দেখো 50 দাগ বলছে যে হি উড নট হ্যাভ ডান অল দিস, সে করতে পারতো না। নেগেটিভ বাক্য, মিনিংটা তো আসছে না, আসছে তোর সঙ্গে। তাহলে হি উড নট হ্যাভ ডান অল দিস, সে এই সমস্ত কিছু করতে পারতো না। ইফ যদি না, তাহলে ইফের সঙ্গে হ্যাড ভিতরে থাকার কথা। তাহলে উড হ্যাভ, আমি উড পেয়ে গেছি, হ্যাভ পেয়ে গেছি, আর হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম ডানও পেয়ে গেছি। তাহলে এই অংশে কোনো ভুল নেই। হি উড নট হ্যাভ ডান অল দিস, সে এই সমস্ত কিছু করতে পারতো না। ইফ যদি না, হি হ্যাড নট বিন ইনস্টিগেটেড, যদি সে উৎসাহ না পেত, ঠিক আছে, অনুপ্রেরণা না পেত, তাহলে অন্যের দ্বারা ইনস্টিগেট হয়েছে। ইনস্টিগেট মানে অনুপ্রেরণা দেওয়া। তাহলে তাকে যদি অনুপ্রেরণা দেওয়া না হতো, উৎসাহিত না করা হতো, কার দ্বারা, বাই হিজ ওয়াইফ, তার বউয়ের দ্বারা, স্ত্রীর দ্বারা। তাহলে দেখো হ্যাডের সাথে হ্যাড পেয়েছি, মেন ভার্বের থার্ড ফর্ম পেয়েছি, ইনস্টিগেটেড। আর বিনটা কেন, বিনটা প্যাসিভ, কারণ অনুপ্রেরণা সে একা পায়নি, কারোর দ্বারা পেয়েছে, বউয়ের দ্বারা, সেই কারণে প্যাসিভ করেছে। কোনো ভুল বাক্যের মধ্যে নেই। হতেই পারে একটা বাক্য অ্যাক্টিভ ফর্মেও হতে পারে, প্যাসিভ ফর্মেও হতে পারে, তাহলে এখানে কোনো ভুল নেই। আমরা জানি ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ থাকবে, তো উড হ্যাভ এখানে আছে, আর হ্যাড প্লাস V3 তো আমাদের আছেই, ঠিক আছে। আর বিনটা প্যাসিভ বলে এনেছে। এইবার তাহলে বাক্যটায় কোনো ভুল নেই। এবার কেসটা হচ্ছে আর একটা ওয়ার্ড আমাদের জানতে হবে, ইনস্টিগেটের সিনোনিম কি। তাহলে ইনস্টিগেট মানে আমি বললাম কি, উৎসাহ দেওয়া, ঠিক আছে, বা উত্তেজিত করা।
তাহলে ইনস্টিগেটের সিনোনিম হচ্ছে ইনসাইট বলতে পারি, INCITE, ইনসাইট মানে আর কি কোনো দিকে চালিত করা কাউকে, ঠিক আছে। ইনসাইট কোনো দিকে চালিত করা বা উত্তেজিত করা, ঠিক আছে। এবার বলছে আর কি এক্সাইট, এক্সাইট মানে আমরা জানি এক্সাইটমেন্ট থেকে এক্সাইট, এক্সাইট মানে উত্তেজিত করা। আর কি আছে প্রোভোক, প্রোভোক PROVOK, প্রোভোক মানে উত্তেজিত করা। আর কি হতে পারে, আর হতে পারে এনকারেজ, এনকারেজ মানে আমরা জানি উৎসাহিত করা, ENCOURAGE, এনকারেজ মানেও কিন্তু উৎসাহিত করা। এগুলো সব সিনোনিম, এগুলোকেও ভালো করে সুন্দর করে মনে করে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে, এবং যদি কারোর মনে হয় কোনো একটা নির্দিষ্ট টপিকের ওপরে আর কি আলোচনা করলে ভালো হয় তো অবশ্যই জানাবে, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব।